আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আপনাদের এই যে 23শে মে যে পরীক্ষা দুটো আছে, অর্থাৎ এনএসআই বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের আন্ডারে যে দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর একটা হচ্ছে ফিল্ড অফিসার। আপনারা যারা আগে পরে যারা জব নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে এই দুটো পরীক্ষা বাংলাদেশের অন্যতম চাহিদা সম্পন্ন দুটো পরীক্ষা। তো জাতীয় গোয়েন্দা সংস্থা যেটা এনএসআই, এর যে পরীক্ষা দুটো আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ফিল্ড অফিসার, এই পরীক্ষা দুটা আইবিএ, যেটা ঢাকা ভার্সিটি আইবিএ, এদের আন্ডারে হবে। এতটুকু আমি অন্তত জানতে পেরেছি। আর আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু স্টাডি করেছি, একটু বলে ভুল হবে, বেশ খানিকটা স্টাডি করেছি। গত দুই একটা সপ্তাহ ধরে আমি দেখেছি যে আসলে কি ধরনের জিনিস বা কোন কোন টপিকগুলো ইংলিশে আসতেছে, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে কোন কোন জিনিসগুলো আসছে সেগুলো আমি আইডেন্টিফাই করেছি, এবং যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্লাস যেগুলো আসেনি কিন্তু আসতে পারে, কারণ আইবিএ বর্তমানে যে পরীক্ষাগুলো নিচ্ছে ওদের যে কোশ্চেন প্যাটার্নগুলো আমি দেখতে পাচ্ছি, সেখানে যে হিসাব সেই হিসাবে যে টপিকগুলো সব থেকে বেশি জরুরি আমি সেই টপিকগুলোকে এক জায়গায় এনেছি। আমার বিশ্বাস আমি এখানে মোটমাট 12টা টপিক দিয়েছি। এই 12টা টপিকের বাইরে আপনাদেরকে পড়তে হবে না। সামনে 7টা দিনও নাই, 6টা দিন সময় আছে। তো এই 6টা দিনে আপনারা যদি দুই ভাগ ভাগ করে করে দুইটা দুইটা টপিক করে প্রতিদিন পড়তে পারেন, আমাদের 3 ঘন্টা করে ইংলিশের পিছনে দিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের এই পরীক্ষাটা পাশ করা খুব বেশি কঠিন হবে না। আর বর্তমানে যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুসারে ইংলিশে আপনাদের 25 মার্কের প্রশ্ন আসবে। এখন একটা কথা বলে রাখা ভালো, আমি এখানে যে টপিকগুলো লিখবো সেগুলো সবই গ্রামার টপিক। তবে যেহেতু প্রশ্নটা 25 মার্কে আসবে, সেহেতু সেখানে গ্রামারের পাশাপাশি অন্তত 5টা মার্ক সেটা ইংলিশ লিটারেচারের উপরে আসতে পারে। আর আমার মনে হয় আসতে পারে বলে ভুল হবে, এটা অবশ্যই আসবে। এবং যদি সেটা এসে থাকে, তাহলে যেটা আপনাদের করতে হবে সেক্ষেত্রে সেটা হচ্ছে এই ইংলিশ লিটারেচারের উপরে আপনাদের কোটেশনস, লিটারারি ওয়ার্কস অফ রাইটার্স, এই জিনিসগুলো সব থেকে বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস অফ লিটারারি ওয়ার্ডস। অর্থাৎ লিটারারি ওয়ার্ক যেগুলো আছে সেগুলোর মধ্যে যে বিষয়গুলো ধরেন, আপনার আমি যদি এরকম বলি, ধরেন ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ ইজ কল্ড, ইন লিটারারি টার্মস ইট ইজ কল্ড সিমিলি। তো এই টাইপের যে জিনিসগুলো আছে, এই যে জেনে লিটারারি টার্মসগুলো আছে বা জেনারগুলো আছে, এগুলো আপনারা অবশ্যই একটু হলেও দেখে যাবেন বা শিখে যাবেন। এই বিষয়ে আমার অবশ্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন আমি পোস্ট করেছি, আমার হ্যান্ড নোট দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিলেই হবে। তো আসুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকে ক্লাসটা। এই ক্লাসে আমি আগে যে 12টা টপিক দিয়েছি সেই 12টা টপিক লিখবো, যেগুলো সব থেকে বেশি জরুরি, যেগুলো অ্যানালাইসিস করে দেখলাম, এবং এইগুলো লেখার পরে এখান থেকে যেগুলো সব থেকে বেশি আসবে আমার কাছে মনে হয় সেগুলো আমি আন্ডারলাইন করে দিব। এই 12টার ভিতর থেকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো একটু দেখেন কোনগুলো আছে। AD and FO, this means assistant director and field officer। তবে দেখেন কোন কোন জিনিসগুলো আছে। নাম্বার 1 হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং এই পার্টস অফ স্পিচের ভিতরে সব থেকে বেশি যেগুলো আসতে পারে সেটা হচ্ছে নাউন, অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো সব থেকে বেশি আসতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কারেকশন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এরপর নাম্বার 4 হচ্ছে অ্যানালজি, সরি, এরপরে আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তারপরে আছে সিনোনিম
প্লাস অ্যান্টোনিম। এরপরে আছে স্পেলিং মিস্টেক্স। এরপরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। পরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটার ভিতরে সব থেকে বেশি যেগুলো জরুরি সেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাম্বার 10 তা হচ্ছে idiom and phrases or idiom and phrase. Number 11 right form of verbs. Number 12 one word substitution. বা এক কথায় প্রকাশ। তো এই জিনিসগুলা সব থেকে বেশি জরুরি। এখন দেখেন আমি তো 12টা টপিক দিয়েছি, 12টাই যে টপিকে 12টা টপিক কিন্তু পড়ে এই 6টা দিনে কভার করা খুবই টাফ। তো 25টা মার্ক প্লাস লিটারেচার। আমি লিটারেচারটা লিখি নাই, অবশ্যই আপনারা লিটারেচার পড়ে যাবেন, কারণ এখানে 20টা মার্ক আসবে অন্তত গ্রামার থেকে, আর 5টা মার্ক অন্তত লিটারেচার টপিক থেকে আসবেই আসবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলাম, সেখানে লিটারেচার ছিল। অনেকেই আমি দেখলাম অনেকে সাজেশন দিয়েছেন, তো সেখানে লিটারেচারটাকে লেখেন নাই বা রাখেন নাই। আমি জানি না এটা কেন তারা করলেন, হয়তো বা তাদের কাছে মনে হয়েছে। কিন্তু আমি পার্সোনালি এই পরীক্ষা এনএসআই 2টা পরীক্ষা দিয়েছি, সো তার এক্সপিরিয়েন্স আমার আছে। এই রেজাল্ট কী হয়েছে সেটা আমি পরে আপনাদের জানাবো। তো আলহামদুলিল্লাহ সেখানে লিটারেচার ছিল, আপনারা নিজেরাও দেখতেন। তো যা হোক, এখান থেকে সব থেকে বেশি জরুরি যে 6টা টপিক, সেই 6টা টপিক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1টা সবচেয়ে জরুরি, নাম্বার 2 সব থেকে জরুরি, এরপরে আছে হচ্ছে নাম্বার 5, তারপরে আছে হচ্ছে নাম্বার 8, 1 2 3 4, তারপরে আছে হচ্ছে আপনাদের নাম্বার 10, 5, আর যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে নাম্বার 6। অর্থাৎ এই যে 6টা টপিক, তার মানে পার্সন স্পিচ, কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ, এই 6টা টপিক একটু বেশি করে সময় নিয়ে দেখবেন। বিশেষ করে এই 6টা টপিকে অন্তত পক্ষে 10টা প্রশ্ন এখান থেকে আসতেই পারে, আর বাকি 10টা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসবে 6টা থেকে, বা যেটাই বলেন। আমি আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হলো সেগুলোই বললাম। এবার আইবি এর প্রশ্ন প্যাটার্ন একটু আসে। আপনারা দেখে থাকবেন আইবিএ তাদের প্রশ্নগুলো যেভাবে করে, সেটা কিন্তু অনেকটাই আপনার বিসিএস রিলেটেড প্রশ্ন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই প্রশ্নগুলোর প্যাটার্নটা, প্রশ্নের ধরন বা এর কতটুকু কঠিন কতটুকু সহজ, এটা কিন্তু বিসিএস রিলেটেড। তো যারা ভালোভাবে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদেরকে আমি বলি, 35 বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে, মাঝখানে যে ডাক্তারদের বিসিএস গুলো ছিল সেগুলো বাদে, এই প্রশ্নের যে ইংরেজির যে ধরন এবং লিটারেচার, এইগুলাকে অবশ্যই সময় নিয়ে পড়তে হবে। 6টা দিন কম না। আপনি যদি 3 ঘন্টা ধরে ধরেন, 318 ঘন্টা, তো 318 ঘন্টা যদি আপনি পড়তে পারেন ইংলিশ, এবং তার মধ্যে যদি বিসিএস এর গুলো খুব ভালো করে দেখতে পারেন বা বুঝতে পারেন, আমার মনে হয় না সমস্যার সমাধান হওয়ার খুব বেশি, এটা খুব একটা ঝামেলা করার কথা না। তো ঠিক আছে, এটা গেল এখানে। এবার আমি আসবো হচ্ছে আমার আজকের প্রধান যে ক্লাস। আমি দেখেন এই 6টা দিনে আমি অন্তত আপনাদের 3টা ক্লাস নিব। তো এই 3টা ক্লাসে আমি এই যে 12টা টপিক আছে, আমি চেষ্টা করব এই 12টা টপিকই টাচ করার। তো আজকে অন্তত যে টপিকগুলো সব থেকে বেশি জরুরি তার ভিতর থেকে আমি কয়েকটা টপিক আপনাদেরকে করানোর চেষ্টা করবো, এবং সামান্য করে কিছু হলেও আমি সেখান থেকে দেখাবো। একটু আমার সাথে থাকবেন। তো আমরা একটু শুরু করি, আমাকে একটু মুছতে দেন, তারপর আমি একটু শুরু করি।
আমি প্রথম যে টপিকটা আজকে যাব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যেহেতু আমি বলেছি নাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই তিনটা জায়গায় সব থেকে বেশি আসতে পারে, আমি এই তিনটাও দেখাবো, এর পাশাপাশি একটু ভার্বও দেখাবো। যদি ডিটেইল আলোচনা করব না, তবে আপনাদেরকে সামান্য কিছু হলে দেখাবো। দেখেন এবার পার্টস অফ স্পিচ। তো এই জায়গাটায় যদি নাউন আসে, পরীক্ষাতে যদি নাউন আসে তাহলে কেমন আসতে পারে, যেমন যদি এমন একটা প্রশ্ন দেয় যে হি ট্রাইজ টু কমপ্লিট or perform his responsibilities, সে চেষ্টা করে তার যে রেসপন্সিবিলিটি গুলো আছে অর্থাৎ দায়িত্ব সমূহ যেগুলো আছে সেগুলোকে পূরণ করতে। এখন আসলো যে এটা আন্ডারলাইন করে দিল যে হুইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ ইট ইজ। আপনাদের কি মনে হয় সে প্রোনাউন, ইনফিনিটিভ, মেইন ভার্ব, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এটা পসেসিভ ফর্ম, তাহলে এটা কি রেসপন্সিবিলিটিস কি হতে পারে? এটা কি কোনো বিষয় মনে হয়? আপনাদের কি মনে হয় এটা কি কোনো বিষয়? অবশ্যই বিষয়, কারণ যখন সেটা দায়িত্ব সমূহকে বোঝাচ্ছে, এটা কিন্তু রেসপন্সিবিলিটি ছিল নাউন ফর্ম এবং এটা প্লুরাল নাম্বারে যে হয়ে গেছে রেসপন্সিবিলিটিস। এটা কিন্তু কোনো কারণেই কোনো অ্যাডজেক্টিভও না বা কোনো ভার্বও না বা কোনো অ্যাডভার্বও না। আরো মজার বিষয় দেখবেন, যখন হিজ রেসপন্সিবিলিটিস হলো, আমি যদি শুধু রেসপন্সিবিলিটিস না দাগ দিই তাহলে এটা তো অবশ্যই নাউন। আবার যদি হিজ রেসপন্সিবিলিটিস মিলিয়ে দাগ দিই তাহলে এটা হয়ে যায়, এটা পুরোটা আবার সাবজেক্ট হয়ে যায়, বা ধরেন আপনার এক ধরনের অবজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটাও তো নাউনের মধ্যেই পড়ছে। বুঝতে পেরেছেন? এভাবেও কিন্তু আপনি ধরতে পারেন। আর যদি কোনো কারণে এখানে অন্য কোনো কিছু অ্যাড থাকতো তাহলে হয়তো বা হিজ এরকম যদি থাকতো হিজ মেইন রেসপন্সিবিলিটিস, তার প্রধান দায়িত্ব সমূহ, তখন কিন্তু এই মেইনটা নাউনকে কোয়ালিফাই করার কারণে এই মেইনটা হয়ে যেত অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বিষয়। তো দেখেন মেইন ছিল না, মেইন দিয়েছে, নাউনকে কোয়ালিফাই করছে, তাই সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পুরোটা মিলে আবার নাউন, আবার শুধুও নাউন হয়, আবার সাবজেক্ট বা অবজেক্ট আকারে বসে। এখন এই জায়গাটায় যদি আমি কোনো কারণে আরেকটা শব্দ বসাতাম, ধরেন আমি যদি এরকম বলতাম রেগুলারলি, প্রতিনিয়ত, অর্থাৎ লাইনটা কি, হি ট্রাইজ টু কমপ্লিট অর পারফর্ম হিজ রেসপন্সিবিলিটিস রেগুলারলি। তখন এই যে এক্সট্রা অংশটা, আমি পুরো সেন্টেন্সের সাথে যে এক্সট্রা অংশটা বসালাম, এই এক্সট্রাটাই কিন্তু হচ্ছে আপনার অ্যাডভার্ব। মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সে কোনো কিছু এক্সট্রা আকারে বসে কোনো ওয়ার্ড, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এটা না হলেও সেন্টেন্স হতো। আপনি যদি এখানেই থামেন, যেমন এখানে থেমেছিলাম, এখানে কিন্তু পুরো সেন্টেন্স হয়ে গেছে আমার। মেইন রেসপন্সিবিলিটিস দিলেও পুরো সেন্টেন্স হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি রেগুলারলিটা দিয়েছি তখন সেন্টেন্সের ভাবটা আরেকটু বেশি গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, আবার এটা না হলেও চলে। এরকম যদি কখনো দেখেন, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে বুঝে অ্যাডভার্বকে চেনার উপায়। এটা ছিল রেগুলার, সেখান থেকে রেগুলারলি হলো। এই ছিল হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আলোচনা। মজার বিষয় হচ্ছে এখন এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো। আপনারা এটা কখনো শিখছেন কিনা আমি জানি না, যারা ইংলিশ স্টুডেন্ট আছেন তারা শিখছেনই, বা যারা ইংলিশ স্টুডেন্ট নাই তাদের ক্ষেত্রে যে মেইন সমস্যাটা হয়, যেমন দেখেন কি সমস্যাটা হয়। আমরা এমন একটা পরীক্ষায় এমন একটা সেন্টেন্স আসছে, দেখেন she gives her motherly love, she gives me her motherly love, সে আমাকে তার মাতৃসুলভ ভালোবাসা দেয়। একটু খেয়াল করেন, এটা ধরেন পরীক্ষাতে আসছে মাদারলি। আমরা জানি সাধারণত কি হয়, এলয় যুক্ত থাকলে, এলয় যুক্ত হলে অ্যাডভার্ব। এটা আমাদের মাথার মধ্যে ঢুকে আছে, এলয় যুক্ত হলেই অ্যাডভার্ব। কিন্তু এটা সবসময় কি এলয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়?
এমন তো আরো অনেক শব্দ আছে, যেমন আমরা যদি বলি আপনাকে ডেইলি, মাদারলি তো বললাম, আমরা আরো অনেক অনেক শব্দ বলতে পারি যেগুলো শুধু এলয় যুক্ত হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু অ্যাডভার্ব না। এখন এটা কেমনে বুঝবেন? মনে রাখবেন, যদি এটা মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি, খুব খেয়াল করে মনে রাখবেন, যদি অ্যাডজেক্টিভ প্লাস এলয় হয় তবে সেটা অ্যাডভার্ব। যেমন দেখেন, আমি যদি এমনি বলি অ্যাডজেক্টিভ প্লাস এলয়, যেমন আমি যদি বলি ওই যে রেগুলার, REGULAR, রেগুলার প্রতিনিয়ত বা দৈনিক বা ধরেন প্রতিদিন বা নিয়মিত, এই রেগুলারটা ছিল অ্যাডজেক্টিভ, তার প্রতিদিনের অবস্থা বোঝায়। এর সাথে যদি আমি এলয় যুক্ত করি তাহলে যেটা হয়েছিল সেটা হচ্ছে রেগুলারলি। যখন রেগুলারলি হলো তখন কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস এলয় অ্যাডভার্ব হয়ে গেছে। সমস্যাটা হয় বাকি এলয় যেগুলো আছে সেগুলা যখন হয় তখন। আচ্ছা, সেখানে আরেকটা আসলে তার আগে একটু দেখিনি। আমি যদি এরকম বলি যে কেয়ারফুল, কেয়ারফুল তার সাথে এলয় কেয়ারফুললি, এই কেয়ারফুললি কিন্তু কেয়ারফুল কিন্তু সচেতন, এটা তার অবস্থা বোঝায়। আর যখন এলয় যুক্ত হলো সচেতন ভাবে, তেমনি নিয়মিত, নিয়মিত ভাবে, ভাবে বুঝালে অ্যাডভার্ব, ভাব ভার্বকে কোয়ালিফাই করছে বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তখন সেটা অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এখন সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে, একটু দেখেন, আমি একটু মুছলাম এটা, যেমন দেখেন কি হচ্ছে, তা হচ্ছে যদি এরকম হয়, যেমন নাউন প্লাস এলয়, অর্থাৎ নাউন প্লাস, যদি আমি আপনাদের এরকম করে লিখে দিচ্ছি সহজে বুঝতে, যদি নাউন প্লাস এলয় থাকে তবে সেটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? অ্যাডজেক্টিভ প্লাস এলয় হলে সেটা অ্যাডভার্ব, কিন্তু নাউন প্লাস এলয় হলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন একটু আগে যেটা ছিল, এই যে মাদার, MOTHER, মাদার, মতিয়ান নয়, মাদার। তো এই মাদার যখন আছে এর সাথে যখন আমি এলয় দিলাম তাহলে দেখেন মাদারলি, মাদার কিন্তু কোনোভাবেই, এটা কিন্তু নাউন, আপনি এটাকে নাউন, এটাকে কিন্তু ভার্ব ধরতে পারেন, ভার্ব, এটা ভার্ব দেয়, যেমন সে মাদার ওয়েল, সে আমার অনেক ভালো খেয়াল রাখে মায়ের মতো করে, সেটা আলাদা কথা, আমি ভার্বে যাব না। কিন্তু ওই যে সেন্টেন্সটা দিয়েছিলাম, সে গিভস মি মাদারলি লাভ, ওই জায়গাটাকে দেখলে বুঝতে পারবেন ওখানে কিন্তু এটা ভার্ব আকারে হয়নি, ভার্ব কিন্তু গিভস, তাহলে মাতৃসুলভ বোঝাচ্ছে। তখন কিন্তু এই মাদারের সাথে এলয় যুক্ত হচ্ছে, তাই মাদারের সাথে যখন এলয় যুক্ত হলো, যখন সেটা মাদারলি হলো, তখন কিন্তু নাউন প্লাস এলয় হওয়ার কারণে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তেমনি দেখেন আরো আছে, আমি যদি বলি ডে, দিন, দৈনিক, এর সাথে যদি আমি এলয় দিই তাহলে কি হয়? ডেইলি। এখন ডেইলি কি এলয় থাকলেই কি সেটা অ্যাডভার্ব হবে? এমন তো না, এটা তো দিন ছিল, এটা তো নাউন, নাউনের সাথে এলয় হলে সেটা অ্যাডজেক্টিভ হচ্ছে। একটু মাথায় রাখবেন এগুলা। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো শব্দ যদি একবার এলয় যুক্ত হয়ে যায়, কোনো শব্দের শেষে যদি একবার এলয় যুক্ত হয়ে, সেটা নাউন, সেটা অ্যাডজেক্টিভই হোক বা অ্যাডভার্ব হোক, সেটা যদি একবার হয়ে যায় এরপরে আর দুইবার এলয় আরেকটা এলয় হবে না। অর্থাৎ আপনি যে এরকম বলবেন ডেইলি, এটাকে যে আবার অ্যাডভার্ব বানাবেন, অর্থাৎ ডেইলি বানাবেন, ডেইলি, এরকম নামে কোনো শব্দ হবে না। এটা এরকম হতে পারতো যদি কোনো কারণে এমন থাকতো, ধরেন আমি যদি বলি শেমফুল, শেমফুল, ধরেন লজ্জাকর, এইখানে একটা এল আছে, এটা অ্যাডজেক্টিভ, ফুল যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এর সাথে যদি আপনি এলয় দিতেন তাহলে শেমফুলি যদি হয় সেইটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? এবার এরকম যদি কখনো হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে, অর্থাৎ দুইটা এলয় কখনোই, সেটা অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, দুইটা এলয় কখনো ওইভাবে হয় না যদি না একবার এলয় যুক্ত হয়ে যায়। একবার এলয় যদি যুক্ত না হয় তাহলে এইভাবে করলে করা যাবে। এই গেল হচ্ছে অ্যাটলিস্ট নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আলোচনা। তবে আমি এক্সট্রা হিসেবে ভার্বের আলোচনাটাও একটু করতে চাই, কারণ ভার্বটা না হলে আসলে হয় না। আপনারা শুধু অ্যাডভার্ব করলেন, এটাতে আসলে কোনো কাজই হয় না। একটু ভার্বের আলোচনাটা করি, দেখেন তাহলে কি হচ্ছে। ভার্বটা একটু খেয়াল করেন,
আমি একটু ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে ভার্ব হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট, অর্থাৎ সমাপিকা, আমার বাংলাতে লেখা অতটা ভালো না, কাইন্ডলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, অসমাপিকা, ফাইনাইট নন ফাইনাইট। আমি আসবো এগুলো কি আসলে। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, সরি এটা 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 বেসিক্যালি দুই প্রকার। তা হচ্ছে আপনার প্রাইমারি আর হচ্ছে অক্সিলিয়ারি। আমি প্রাইমারি অক্সিলিয়ারি, এরপরে আরো আছে মডাল অক্সিলিয়ারি, অক্সিলিয়ারির মধ্যে ভার্ব আছে প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, সেগুলোতে যাব না। এখন দেখেন এই প্রাইমারি ভার্ব আবার দুই প্রকার, এক হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এটার মানে হচ্ছে সকর্মক আর এটার মানে হচ্ছে অকর্মক, অর্থাৎ কর্মসহ কর্মহীন। অক্সিলারিতে মডাল ছিল, প্রাইমারি অক্সিলারি ছিল, এগুলো তো আমি দিলাম না, এগুলো আমি বুঝাবো। আর এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে জেরান্ড। আপনারা জানেন যে নাউনের সাথে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি কোনো শব্দ নাউনের মতো করে কাজ করে বা সাবজেক্টের মতো করে কাজ করে সেটা হচ্ছে জেরান্ড। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকের সাথে আমি আইএনজি দিয়েছি, ওয়াকিং হয়েছে, এটা তাই জেরান্ড। এবং ওই ওয়াকিংটা ছাড়াও কিন্তু ওই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নাই, এই কারণে সেখানে ওয়াকিংটা জেরান্ডে কাজ করছে। আর এরপরেরটা আছে পার্টিসিপল। পার্টিসিপল কোনটা? এটা কিন্তু এরকম যে সাধারণত ভার্বের সাথে আইএনজি হচ্ছে, কিন্তু সেন্টেন্সে এটা নাউনের কাজ না করে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ধরেন আপনি বললেন যে, সাধারণত কিন্তু বলেছি আইএনজি, সবসময় নয়, তিনটা ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট, আবার পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আমি এগুলোতে পরে আসবো, যেদিন যখন নিরিবিলি, যখন শুধুমাত্র এইরকম এনএসআই পরীক্ষা হবে, যখন অন্যান্য ক্লাসগুলো পার্সোনালি করাবো, তখন আমি আসবো ডিটেলসে। তো সেখানে পার্টিসিপেল যদি বলে তখন দেখা যায় এই পার্টিসিপেল হয় ভার্বের সাথে আইএনজি, এবং সেন্টেন্সটা এমন হয়, যেমন ধরেন আই স হিম রিডিং আ বুক, আই স হিম রিডিং এ বুক, সেক্ষেত্রে আই সাবজেক্ট, স ভার্ব, হিম মেইন অবজেক্ট, রিডিং এ বুক আর একটা অবজেক্ট হচ্ছে, অর্থাৎ বই পড়তেছিল সে। সেক্ষেত্রে আই স হিম, এই যে এরপরে আপনি আর একটা ভার্ব আনলেন না, রিডিং, এবং ওটা যখন আইএনজি আকারে বসছে, যদি আমি রাইট ফর্ম ভার্বসে রুলে যাই, সেটা হচ্ছে দুইটা ভার্ব পরপর বসলে দ্বিতীয়টা কমা ছাড়া বাক্যে দ্বিতীয়টা আইএনজি হয়, যদি আপনি উদ্দেশ্য না বুঝেন। উদ্দেশ্য বুঝালে সেটা ইনফিনিটিভ হবে, সেটাতে পরে আসবো। যদি আইএনজি হয় তাহলে ওই যে আইএনজিটা যেটা হলো না, ওইটার তখন ভার্বের কাজ করবে না, প্লাস যেহেতু ওটা অবজেক্টকে কোয়ালিফাই করছে, অর্থাৎ হিমকে কোয়ালিফাই করছে, সেক্ষেত্রে ওইটাই হয়ে যায় পার্টিসিপল, অর্থাৎ সেক্ষেত্রে ওটা অ্যাডজেক্টিভের কাজ করে। কারণ হিম সাবজেক্টকে যদি কোনো আরেকটা জিনিস কোয়ালিফাই করে বা নাউনকে কোয়ালিফাই করে বা প্রোনাউনকে, সেটা তো অ্যাডজেক্টিভই বসে ভাই। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমি আরো ডিটেলসে পরে বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন জেরান্ড, পার্টিসিপল, তারপরে আছে আপনার গ্রুপ ভার্বস বা লিঙ্কিং ভার্বস। বুঝতে পেরেছেন? লিঙ্কিং ভার্বস এই একটা, আর একটা আছে, আমার এখানে জায়গা নাই, আমি এখানটা একটু লিখে দিই, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এটা আপনারা অলরেডি জানেন, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব। তো এই যে ভাগগুলো দেখালাম, এই ভাগগুলোর মাঝখানে এই দুটো তো আসেই, জানেন আপনারা, এগুলা মুখস্থ হিসেবে আসে, এগুলোতে যাব না। যে জিনিসগুলো সব থেকে বেশি আসে সেইগুলোতে যাব, তা হচ্ছে এটা কি, এটা কি, আর এই দুটা কি, এটাই হচ্ছে বিষয়। সাথে অবশ্য আমি আরেকটু দেখিয়ে দিই, এই দুটো একটু দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6টা হলো। আচ্ছা, তো ফার্স্টে আমি একটা কাজ করি, আমি ফার্স্টে যাই হচ্ছে আপনার একটা সেন্টেন্স লিখে সেখানে আপনাকে দেখাচ্ছি ফাইনাইট এন্ড নন ফাইনাইট। যেমন she likes to go there, she likes to go there, সে সেখানে যেতে চায় বা সে সেখানে যেতে ভালোবাসে। she likes to go there, এরকম যদি কখনো থাকে, মনে রাখবেন বাংলাতে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার মধ্যে বলা আছে যে যদি কোনো ভার্ব বা ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে
সরি সরি যদি কোনো ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় সেটা হচ্ছে সমাপিকা, আর যেটা দিয়ে পায় না সেটা হচ্ছে অসমাপিকা। এটা বাংলার হিসাব, যদিও বাংলার ইংলিশ তো ভাই ভাই আপনারা জানেন, বাংলাতে ভার্বটা বসে শেষে, ইংলিশে মাঝখানে বসে, তফাৎ শুধু এতটুকু, ভাই বোন ভাষা তো। তো এই জায়গাটায় ইংলিশের বেলায় যেটা হচ্ছে, যদি কোনো সহজে বোঝার জন্য আপনাদের বইতে অনেক কিছু লেখা থাকবে, ওদের আপনি সারাদিন গুতে করলেও বুঝতে পারবেন না আসলে এখানে কি বলছে। আমাদেরও সমস্যা হতো যখন অ্যাপোজিটিভ বুঝতে গেছি, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন ক্লাস করতাম, অ্যাপোজিটিভ বুঝতে গেছি কি সারা বলছে না, অত কিছু ডিটেইলে বুঝতে পারিনি, কিন্তু মূল অ্যাপোজিটিভ তখনই বুঝতে পেরেছি যেটা হচ্ছে এক্সট্রা অংশ, যেটা লেস না হলেও চলবে। তেমনি এখানে দেখেন she likes to go there, এই জায়গাটায় যদি যে ভার্বটা মেইন ভার্ব প্লাস যে ভার্বটা পরিবর্তন হতে পারে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এইটা দেখেন, এটা ফাইনাইট কেন? এটা লাইকস আছে, এটা হতে পারতো লাইকড পাস্ট টেন্সে, এটা হতে পারতো ইজ লাইকিং প্রেজেন্ট টেন্সে, সরি ইজ লাইকিং প্রেজেন্ট টেন্সে, এটা হতে পারতো হ্যাজ লাইকড, হতে পারতো না? এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এইটাই পরিবর্তন হচ্ছে বলে এই মেইন ভার্বের পরিবর্তনের কারণেই সেন্টেন্সের অর্থও বদলে যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো হয় এটা ফাইনাইট ভার্বের বেলায় হয়, যেটা হচ্ছে সমাপিকা। আর যেটা পরিবর্তন হবে না, যেটা কখনোই কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে না, যেমন আছে তেমনই থাকবে, সেটাই হচ্ছে নন ফাইনাইট। যেমন দেখেন এটা কিন্তু ইনফিনিটিভের অংশ, টু প্লাস ভার্ব। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে হোয়াট ইজ ফাইনাইট এন্ড হোয়াট ইজ নন ফাইনাইট। I believe that if this kind of question comes in the examination, you will be very easily answer them with correct answers, I believe. Now এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। তো একটু দেখেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, আমি এটাও মুছে ফেললাম, জায়গাটা যেহেতু নাই, একটু খেয়াল করেন কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ। যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটা সেন্টেন্স, আই প্লে ক্রিকেট। আর আরেকটা বাক্য হচ্ছে আই প্লে, আমি খেলি। মনে রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইনাইট ভাবে অংশ, নন ফাইনাইট না। যদি কোনো বাক্যে আপনাদের প্রশ্ন এরকম আসলো, যদি কোনো বাক্যে অবজেক্ট থাকে তাহলে যে ভার্বটা থাকবে মেইন ভার্বটা সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা দেখেন এই যে ক্রিকেট অবজেক্ট আছে, এইটা ট্রানজিটিভ। আর যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে সেটা ইনট্রানজিটিভ, যেমন এটা ইনট্রানজিটিভ। খেয়াল করেছেন? অর্থাৎ সকর্মক অকর্মক, খুবই সহজ, কিন্তু দেখেন পরীক্ষা আসে আমরা আসলে গুলিয়ে ফেলি, আমরা পারি উঠি না। এইবার আসেন জিরান্ড আর পার্টিসিপল। এই জায়গাটায় আমি দুটো প্রায় সেম উদাহরণ দিব যাতে করে আপনারা বুঝতে পারেন, বা কয়েকটা উদাহরণ দিব যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে এটা কিভাবে আসে। যেমন দেখেন ওয়াকিং, যেটা বলেছিলাম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম, ওকে। আবার ধরেন আপনি বললেন আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, ওকে। আবার আই লাইক হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখতে পছন্দ করি, একটা সেন্টেন্স। আবার আই লাইক হিজ ওয়াকিং, আমি তার হাঁটা পছন্দ করি। এই যে চারটা সেন্টেন্স আমি লিখলাম, এই চারটা সেন্টেন্সের মধ্যে আপনাদের জেরান্ড এবং পার্টিসিপল দুটাই আছে। খেয়াল করেন এটা তো জেরান্ড, এটা তো আপনারা বুঝে গেছেন যে এটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, ভার্বের সাথে আইএনজি হয়েই বসছে, প্রথমে বসছে, মানে এটা ছাড়া আর কোনো সাবজেক্ট নেই। দিস ইজ জেরান্ড ইন আ ভেরি নর্মাল ওয়ে, দিস ইজ জেরান্ড। এবার একটু আসে এটা, আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি। আমি কিন্তু বলিনি আমি হাঁটতেছে পছন্দ করি, আমি কিন্তু এই হাঁটাই বলেছি। আবার দেখেন এখানে আছে সাবজেক্ট, এখানে আছে লাইক, ভার্বের সাথে আইএনজি। আমি আবার বলেছিলাম যে যদি দুইটা ভার্ব থাকে এবং পরেরটা যদি আইএনজি হয় সেটা আবার পার্টিসিপেল হয়ে যায়। কথা আছে, যদি পার্টিসিপেল হতে হয় তাহলে অবশ্যই তার সাথে অবজেক্ট থাকতে হবে। এই সেন্টেন্সটায় কি কোনো অবজেক্ট আছে? আই লাইক ওয়াকিং, দেখেন নাই কিন্তু। কিন্তু এরই ভাই আর একটা সেন্টেন্স আছে, এটাতে কিন্তু আছে, এই যে হিম আছে,
তার মানে কি এই হিম, এই ওয়াকিংটাকে কোয়ালিফাই করতেছে হিম, বা ওয়াকিং হিমকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, যেটাই বলেন। এইখানে কিন্তু তাহলে কি বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে পার্টিসিপল, এইটা এই ওয়াকিংটা, এইটা পার্টিসিপল, কারণ এখানে অবজেক্ট আছে। আর এইটা ওই জেরান্ড, তো জেরান্ড আগে যেটা ছিল ওইটাই জেরান্ড। এবার আসি এইটাই, আই লাইক হিজ ওয়াকিং, আমি তার হাঁটা পছন্দ করি। এখন এখানে কি, এখানে তো হিম ছিল অবজেক্ট, কিন্তু হিজ কি অবজেক্ট? হিজ কি অবজেক্ট? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ হচ্ছে হি, অবজেক্টিভ হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে তার, মানে হিজ, সে, তার দ্বারা বা তার, আর এটা হচ্ছে সরি তার দ্বারা মানে হিম, মানে ওই অর্থে তার, আর এটাও হিজ, এটাও তার, তবে এটা হচ্ছে পসেসিভ আকারে। এখন এই জায়গাটা আপনি যদি দেখেন, এটা যেহেতু অবজেক্ট নয়, সেক্ষেত্রে এখানে কিন্তু এটা এটাকে কোয়ালিফাই করবে না, এবং যখন কোয়ালিফাই করেনি তখন কিন্তু এটা ওই সেই জিরান্ড আকারেই বসেছে, অর্থাৎ সাবজেক্ট আকারেই বসেছে। যেমন দেখেন, এটা বাদ দিয়ে দিন, সেন্টেন্স হচ্ছে আই লাইক ওয়াকিং, আমি হাঁটতে পছন্দ করি। যখন আমি হিজ দিচ্ছি, তার হাঁটা পছন্দ করি, তার হাঁটা পছন্দ করি, তার হাঁটা। আর এটা যখন হচ্ছে আই লাইক হিম ওয়াকিং, তা হচ্ছে আমি তাকে হাঁটতে দেখতে পছন্দ করি, তার হাঁটা না, তাকে হাঁটতে দেখতে পছন্দ করি। ওই যে দেখতে অবস্থাটা, বুঝুন, দেখার অবস্থা, সেই জন্য এটা পার্টিসিপেট। তার মানে এখানে আমি তিনটা দিয়েছি জেরান্ডের উদাহরণ, একটা দিয়েছি পার্টিসিপেট। আমার মনে হয় আপনারা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপরে কিছুটা আয়ত্ত আপনাদের এসেছে। এবার একটা সেন্টেন্স দিয়ে আমি আপনাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি, যেটা আপনাদের ভুলিয়ে যায়। এরকম একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিয়ে আমি এই পার্টস এন্ড স্পিচের টপিকটা এখানে এন্ড করব। একটু দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন। যেমন I have an English book, একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স দিচ্ছি। I have an English language book। এখন আপনাদের পরীক্ষা আসছে এরকম, যদি এরকম আসে, এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, আর এই দুটো মিলে কি? প্রশ্ন বুঝতে পেরেছেন? একটা 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 একটা, মোট পাঁচটা, আর হচ্ছে এই একটা, এই যে ছয়টা কোনটা কি, এটাই হচ্ছে বিষয়। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার পার্টস অফ স্পিচ জীবনেও চিনতে সমস্যা হবে না, এই একটা জায়গায় যদি শুধু সমাধান করতে পারেন। দেখেন, এখানে বলেছে আই হ্যাভ অ্যান ইংলিশ বুক, আমার একটা ইংরেজি বই আছে। আমরা জানি যে এ বা এন বা দিয়ে এটা আর্টিকেল, এটা নাউনের আগে বসে। সেন্টেন্সটা এমন হতে পারতো, আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। যদি তাই হতো তাহলে এই বুকটা নাউনই হতো। এমনকি বুকটা এখনো পর্যন্ত নাউনই আছে। কেমনে আছে দেখেন, আপনি যদি বলেন এটা বাদ দিয়ে দেন, আই হ্যাভ এ বুক, বইটা মেইন, বইটা কি ধরনের সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটাই হোক, সেটা ধরন যখন আসছে তখন তো সেটা তার দোষ গুণ গুণাবলীর মধ্যে পড়ে গেছে, তখন সেটা অ্যাডজেক্টিভ না। এই একটা বিষয়। তার মানে কি, এইটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কখনো কিভাবে ভাবছেন যে ইংলিশ অ্যাডজেক্টিভ হতে পারে? এখানে এটা অ্যাডজেক্টিভ। আর যদি তা না বুঝেন তাহলে দেখেন, এই ইংলিশটা এই নাউনকে কোয়ালিফাই করছে না, মডিফাই করছে না? কেমন বই? তা হচ্ছে ইংলিশ বই। তাহলে কি এটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে? তেমনি এখানে আসেন, আই হ্যাভ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুক। এখন আবার কথা আছে, যেহেতু ইংলিশের পরে বসছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের পরে বসছে বই, তা এটা তো নাউন শিওর, আমি গেলাম, এটা বাদ দিলাম। এইবার আমি আসি কেমন, এইটা যদি না থাকতো তাহলে এটা সরাসরি এটাকে কোয়ালিফাই করতো, তখন এটা হতো অ্যাডজেক্টিভ, যেমন এখানে হয়েছে। কিন্তু যেহেতু এখানে এটা সরাসরি না থেকে এইটা সরাসরি এর পরে আগে আসছে বা পরে আসছে, যার কারণে তখন কিন্তু ইমিডিয়েট এইটা থাকার কারণে এইটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এটা তো নাউন, নাউনের জায়গাতে আছে, এইটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে এইটা কি, এটা কি আবার এই অ্যাডজেক্টিভে কোয়ালিফাই করছে? তাহলে কি এটা অ্যাডভার্ব?
না ভাই, এটা সেরকম কোনো কিছু না। বেসিক্যালি তখন এইটা হচ্ছে ভাষা অর্থে প্রকাশ করছে, সেই অর্থে এটা নাউন। কারণ এখানে এটা সরাসরি কোয়ালিফাই করে নাই। যখন কোয়ালিফাই করে নাই তখন সেটা নাউন। কিন্তু যদি এমন থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন আবার যদি এরকম দেয় এবং সেটা যদি একসাথে দাগ দিয়ে দেয় আপনাকে, এবং বুকের আগে যে দাগটা এরকম থাকে, তখন আবার এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ এই দুইটা মিলে একটা বোঝাচ্ছে না, বুঝতে পেরেছেন? দুইটা মিলে তখন একটা বোঝাচ্ছে না, তখন এই দুইটা মিলে এটাকে প্রকাশ করছে না, এটাকে মানে কোয়ালিফাই করছে না, মডিফাই করছে না। আমি তো আলাদা আলাদা করে দিয়েছিলাম, যদি আলাদা না থাকে কোশ্চেনে, যদি এই দুইটা মিলে থাকে তখন কিন্তু দুইটা মিলে এবার অ্যাডজেক্টিভ। আলাদা করলে এইটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। একসাথে করলে এটা অ্যাডজেক্টিভ। আবার আমি যদি এইটাকে একসাথে করে দিই, এই ল্যাঙ্গুয়েজ বুক, তাহলে ভাই কিন্তু বিষয় আছে, তখন আবার এইটুকু মিলে হয়ে যাবে নাউন। কারণ ল্যাঙ্গুয়েজ বুক হচ্ছে নাউন, আর এটা তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ভাই রে ভাই, মানে আপনাদের কি বলবো, ইংলিশ ইজ সামটাইমস এ ভেরি গুড সাবজেক্ট, সামটাইমস এ তেজপাতা সাবজেক্ট, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম মাথার উপর দিয়ে চলে যাওয়া সাবজেক্ট। বিশ্বাস করেন ভাই, আপনি যদি এই চর্চা না করেন, আমি টিচার, আমার তাই মাথা ঘুরায়, আপনি যদি এই চর্চা না করেন আপনারও মাথা ঘুরতে থাকবে, তাতে আপনি ইংলিশ স্টুডেন্ট হন আর যে সাবজেক্টের স্টুডেন্ট হন না। আমার মনে হয় শেষটুকু যদি আপনি বুঝতে পারেন, এই দুইটা সেন্টেন্স ভাই, জীবনে কোনোদিন আর আপনাদের পাওয়ার্স অফ স্পিচের এই যে মেইন চারটা অংশ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোনো সমস্যা হবে না। এর সাথে যদি আমি জোড়াই দিলাম এরকম, আই হ্যাভ অ্যান ইংলিশ বুক টুডে, বা আই হ্যাভ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুক নাও, এইগুলো যদি আমি এক্সট্রা যুক্ত করে দিতাম, তখন ওই নাউন বা নাও বা টুডে হয়ে যেত অ্যাডভার্ব, যেহেতু এটা এক্সট্রা পড়ছে, না হলেও চলে সেন্টেন্সে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই শিখতে হবে পার্সোনাল স্পিচগুলো। পার্সোনাল স্পিচ আসলে বিশাল একটা আলোচনা, আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায় সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর। আমি আমার নেক্সট ক্লাসে আমি একটু ভয়েস চেঞ্জটা নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা আমার পাশেই থাকবেন। তো পার্সোনাল স্পেসের বিষয়টা আজকে এই পর্যন্ত থাকবে। আমার নেক্সট ভিডিওতে আমি সেটা ভয়েস চেঞ্জের উপরে ক্লাসটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ করাবো। তো ভালো থাকবেন। অ্যাটলিস্ট পার্সোনাল স্পেসের উপরে আমার এখানেই আমি থামছি। কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আর আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, টেন্সের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আমার আগের ভিডিওতে, আপনারা আমাকে কেউ অ্যান্সার দেন নাই। তো কথা দিচ্ছি ভয়েস চেঞ্জের যে ক্লাসটা আছে সেখানে আমি সেই টেন্সের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম। আপনাদের এনএসআই পরীক্ষা ভালো হোক, প্লাস সকল পরীক্ষা ভালো হোক, চাকরি সে দোয়াই থাকবে। আল্লাহ হাফেজ।